যেটা প্রতিনিয়ত রাজারহাট গোপালপুর নিয়ে একদম মিথ্যা মিথ্যা যত রকমভাবে প্রচার করা যায় তত রকমভাবে প্রচার করছে, এবং এই প্রচারের মাধ্যমে ওনার কিন্তু ভোট ব্যাঙ্ক আরও মাইনাসের দিকে যায়, প্লাস কোনোভাবেই হবে না। এই যে অদিতি মুন্সির বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে, তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন অপপ্রচার করছে, বিভিন্ন ড্রেনের সামনে গিয়ে দেখাচ্ছে কাজ হয়নি বিভিন্ন জায়গায়, কি বলবেন তার সম্পর্কে? আচ্ছা, এইটুকু বলবো, দেখুন উনি আমাদের বিধানসভা সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই। ওনার যদি জ্ঞান থাকতো এই ধরনের ভাষা কোনদিন ব্যবহার করতো না। আমি ওনার অনেক ভিডিওগুলো দেখেছি, যে ভিডিওগুলোতে উনি পরিষ্কার দেখাচ্ছেন যে এই রাস্তাগুলো হয়নি, যে রাস্তাগুলোর কথা বলছেন উনি, সেই রাস্তাগুলো অনেকের পার্সোনাল রাস্তা, মানুষের সাধারণ মানুষের চলাচলের করে যে রাস্তাগুলো যে কোনো কাউন্সিলর বলবেন, প্রত্যেক কাউন্সিলর সেই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। অনেকের ক্ষেত্রে কি হয়েছে, অনেকের পারিবারিক ঝামেলার জন্য হয়তো কোনো রাস্তা সমস্যার জন্য সেই রাস্তা হতে পারেনি। এছাড়া আদারওয়াইজ যতগুলো যে কোনো ওয়ার্ডে যাবেন, কভার ড্রেন থেকে শুরু করে আপনার রাস্তা, প্রত্যেক রাস্তা হয়ে গেছে। লাস্ট যে প্রকল্প হলো সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মানুষ এই সুযোগ সুবিধাগুলো পেয়ে এসছে। এবং ওনার সাথে দেখবেন উনি আরও এই কথা বলেছেন যে খালের ধারে নাকি ঘরবাড়ি করা হচ্ছে। এগুলো পুরোপুরি উনি একদম মিথ্যা প্রচার করছেন, যেটা মানুষকে যতই বলুক না কেন এই মানুষ এই কথা ওনার শুনবে না, কারণ এটা পুরোপুরি মানুষের কাছে ভুল বার্তা উনি দিচ্ছেন। কারণ এরকম কোনো জায়গায় এরকম কোনো কিছু হচ্ছে না, যেটা প্রতিনিয়ত রাজারহাট গোপালপুর নিয়ে একদম মিথ্যা যত রকমভাবে প্রচার করা যায় তত রকমভাবে প্রচার করছে, এবং এই প্রচারের মাধ্যমে ওনার কিন্তু ভোট ব্যাঙ্ক আরও মাইনাসের দিকে যায়, প্লাস কোনোভাবেই হবে না। কারণ রাজারহাট গোপালপুরে যতটুকু এরিয়ার মধ্যে আমাদের এমএলএ অদিতি মুন্সি চেয়ারে কাজ করেছে, আমাদের দেবরাজ চক্রবর্তী প্রত্যেক ওয়ার্ডকে নিজের আন্ডারে রাখেন। প্রত্যেক ওয়ার্ডে যেভাবে উনি কাজ করেছেন, আমরা আশাবাদী যে প্রত্যেক ওয়ার্ড আমাদেরকে লিড দেবে, এবং বিপুল সংখ্যায় আমরা অদিতি মুন্সিকে আমাদের ওয়ার্ড থেকে জয়যুক্ত করতে পারবো, আমাদের বিধানসভা থেকে। অদিতি মুন্সি যেমন জিতবেন, অন্যদিকে আরেকটা প্রশ্ন করি যে ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, তিনি বলছেন আমি আগে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো, কি বলবেন? আসলে শুভেন্দু অধিকারী তো আমাদের দলে ছিল, ওনার তো সেই জ্ঞানটুকু নেই। থাকলে মমতা ব্যানার্জির এগেনস্টে উনি দাঁড়াতেন না। অ্যাকচুয়ালি উনি দাঁড়াতে চাননি, ওনাকে কিন্তু অমিত শাহ বাধ্য করেছে ভবানীপুরে দাঁড় করানোর জন্য। এটা অমিত শাহ করেছিল, ওনার ইচ্ছা ছিল, এটা ওনার ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে, বুঝেছেন। প্রথম হলো দেখুন, নন্দীগ্রামে কোনোভাবে জিততে পারবে না, এবং ভবানীপুরে কোনোভাবে শুভেন্দু অধিকারী জিততে পারবে না। এবার এরপরে দেখবেন আপনি 4 তারিখের পরে দেখবেন যে ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ। এটা আপনারা মিলিয়ে নেবেন, ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ। কারণ বিজেপি থেকে যেভাবে ওনার সঙ্গে খেলে দিয়েছে, ওনার রাজনৈতিক কেরিয়ার কিন্তু শেষ। উনি কিন্তু এরপরে আর কোনোভাবে দেখুন, কংগ্রেস ওনাকে নেবে না, সিপিএম নেবে না, তৃণমূল নেবে না, এরপরে বিজেপি ওনাকে নেবে না। এরপরে ওনার ঘরে বসে যাওয়া ছাড়া শুভেন্দু অধিকারী আর কোনো পথ থাকবে না। আপনি এটা মিলিয়ে নেবেন, এটা হতে চলেছে। সে একটা শেষ প্রশ্ন করব, এই বাংলায় 2026-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, কত আসন পেতে পারে? আমরা একটা ধারণা করেছি, যেটা কম করে 230-এর উপরে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দেখবেন বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে আমরা বিজেপিকে 50-এ নামিয়ে নিয়ে আসবো, সেটাই হতে চলেছে, সেটাই হবে।